অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়েছি পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণী অধ্যায় 8 মানুষের খাদ্য 202 পৃষ্ঠা থেকে 227 পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ অধ্যায়। আমি এখানে তোমাদের যা যা দেখাবো এমসিকিউ, সত্য মিথ্যা নির্বাচনকরণ, তারপর শূন্যস্থান পূরণ, একটি দুটি শব্দ উত্তর, 5-6টি বাক্যে উত্তর, অর্থাৎ 100% কমনের নিশ্চয়তায় দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষায় অবশ্যই তোমাদের এই অধ্যায় থেকে 10 মার্ক 100% কমন বাদবে। 10 মার্কের মধ্যে 10 মার্ক। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, আর তোমাদের প্রথমে দেখাবো সিলেবাস। ভৌত পরিবেশ 1.3 তাপ আর মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়া, 2.3 রাসায়নিক বিক্রিয়া, তারপরে 2.4 তড়িতে রাসায়নিক প্রভাব, প্রাকৃতিক ঘটনা তার বিশ্লেষণ, মানুষের খাদ্য ও উৎপাদন। আমি এই টপিকসটা তোমাদের আগেই ভিডিওতে দিয়ে দিয়েছি এবং এটার মধ্যে শুধু 2.3 দিয়েছি, আর আজকে হচ্ছে 8। এরপরে বাকি যে দুটো চ্যাপ্টার থাকবে সেটাও আমি তোমাদের খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আর প্রতিটা চ্যাপ্টার থেকেই তোমরা দেখছো 10 মার্কের প্রশ্ন আসবে। যাই হোক, এখন আমরা সরাসরি যদি সিলেবাস দেখানোর আগে তোমাদের বলি সম্পূর্ণ যে চ্যাপ্টার তার মধ্যে শুধু এই কয়টা চ্যাপ্টারেই তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে থাকবে। তাহলে ফাইনালি আমরা সরাসরি যে টপিকস নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে ফসল উৎপাদন, ফসলের বৈচিত্র্য, ফসলের উৎপাদন, কৃষি বিজ্ঞান, ফসলের বৈচিত্র্য, ফসল উৎপাদন, চাষের জমিতে মাটি তৈরি, ভূমি কর্ষণের যন্ত্রপাতি, লাঙল নিড়ানি কর্ষণ, তারপরে বীজ বপন ও বীজ বোনা, সার প্রয়োগ, তারপরে জলসেচ, তারপরে হচ্ছে আগাছা দমন, ক্ষতিকারক কীটপতঙ্গ থেকে ফসলকে বাঁচানো, ফসল তোলা, তারপরে ফসল সঞ্চয় করে রাখা ও মজুত রাখা, তারপরে উদ্ভিদজাত খাদ্য চাষের বিভিন্ন পদ্ধতি, ধান, আম, তারপর চা, প্রাণীজ খাদ্য চাষের বিভিন্ন পদ্ধতি, মৌমাছি, মাছ, পোলট্রি, এই নিয়ে তোমাদের টোটাল এই অধ্যায়ের টপিকস। আমি এক এক করে সমস্ত টপিক্সেই তোমাদের আলোচনা করব। তো তোমরা দেখো মানুষের খাদ্য, এখানে কৃষি বিজ্ঞান এরকম বেশ কিছু তোমাদের বর্ণনা আছে। আমি সরাসরি এখান থেকে যে প্রশ্নগুলি আসতে পারে, যেমন তন্ডুল জাতীয় ফসল হলো কি? ধান। একটি কন্দ জাতীয় ফসল কি? সেটা আদা। তারপরে একটি খরিফ ফসল কি? ভুট্টো। চাষের জমির একটি সাধারণ আগাছা হলো কি? তারপরে এমারে ঘাস, তাই না? এরপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, একবারে 1 নম্বর প্রশ্ন, একটি নাভি জাতীয় ধানের নাম লেখো। তন্ডুল জাতীয়। তারপর ডাল জাতীয় ফসলের একটি উদাহরণ দাও। ছোলা। মশলা পাওয়া যায় এমন 2 প্রকার গাছের নাম কি? গোলমরিচ, আদা গাছ। চা, কফি, রবার কোথা থেকে চাষ করা হয়? বাগানে। ঔষধ পাওয়া যায় এমন একটি গাছের নাম তুলসী। খরিফ ফসল ফলানো হয় বর্ষার শেষে। খরিফ ফসলের ফলন নির্ভর করে কিসের উপর? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর উপর। খরিফ ফসলের দুটো উদাহরণ, ধান এবং চিনেবাদাম। রবি ফসলের চাষ কখন শুরু হয়? সাধারণত শীতের শুরুতে। সর্ষে, বালি কী ধরনের ফসল? রবি ফসল। তারপরে গোল্ডেন রাইসে কোন ভিটামিন থাকে? ভিটামিন এ। কৃষকের বন্ধুর মতো কাজ করে কোন জীব? কেঁচো এবং নানান জীবাণু। লাঙলের কোন অংশ মাটি কাটতে সাহায্য করে? ফলক অংশ। পাওয়ার টিলার কি? এক ধরনের কর্ষক। তারপরে বীজ বোনার আগে চাষিরা বীজগুলোকে কোন কেন রাসায়নিকে ডুবিয়ে নেন? কেন? বীজগুলো জীবাণুমুক্ত করার জন্য। 16 নম্বর, উদ্ভিদের যে কোনো ধরনের 2 ধরনের খাদ্য মুখখাদ্য উপাদানের নাম লেখো। এনআরপি। উদ্ভিদের 2 ধরনের গৌণখাদ্য উপাদানের নাম, আয়রন এবং ম্যাঙ্গানিজ। তারপর সার কয় প্রকার? 2 প্রকার, জৈব সার, অজৈব সার। প্রাণীদের বর্জ্য থেকে কী সার তৈরি হয়? জৈব সার। জৈব সার প্রস্তুতিতে ব্যাকটেরিয়া ও ছত্রাকের ভূমিকা কি? বিয়োজন ও রূপান্তরে সাহায্য করে। সার প্রধানত কোন মৌলের ঘাটতি পূরণ করে? এনপিকে। একটি অজৈব সারের উদাহরণ কি? ইউরিয়া। অজৈব সারের পরিবেশগত সমস্যা কি? জলদূষণ। দুটো ফসল চাষের মাঝে জমিতে কী ধরনের উদ্ভিদের চাষ করা উচিত? শিম্ব গোত্রীয় জাতের চাষ করা উচিত। তারপর শস্য আবর্তনে সাহায্যকারী একটি ব্যাকটেরিয়ার নাম রাইজোবিয়াম। ফোয়ারা পদ্ধতিতে জল চাষের জমিতে কোথায় ফেলা হয়? ফসলের উপর। ড্রিপ পদ্ধতিতে চাষের জমিতে জল কোথায় দেওয়া হয়? উদ্ভিদের মূলের ঠিক কাছে। পঙ্গপাল শস্য উদ্ভিদের কিভাবে ক্ষতি করে? পাতা খেয়ে। তারপরে গাছের কাণ্ড যারা কুড়ে খায় তাদেরকে কি বলে? স্টেম বোরার। তারপর আলু গাছের ছত্রাকঘটিত একটি রোগের নাম ধসা। মরিচা রোগ কোন উদ্ভিদে দেখা যায়? গম উদ্ভিদে। চালে কার্বোহাইড্রেট কত থাকে? 79.1%। খরিফ ঋতুতে ভালো বৃষ্টি হয় এমন অঞ্চলের পক্ষে কী ধরনের বীজতলা উপযোগী? শুষ্ক বীজতলা উপযোগী। আমে উপস্থিত ফাইটোকেমিক্যালের নাম কি? বিটা ক্যারোটিন। জোর কলম পদ্ধতি স্টকের সঙ্গে যে উন্নত গাছের শাখা প্রযুক্ত হয় তাকে কি বলে? শিয়ন। সবুজ চায়ে কোন ভিটামিন থাকে? ভিটামিন কে। মৌমাছির কাছ থেকে আমরা কি পাই? মধু আর মোম। কার্ভ কীরকম জলের মাছ? মিঠে জলের মাছ। অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন পাখিদের কি বলা হয়? পোলট্রি পাখি। মুরগির ডিমে কি মৌল পাওয়া যায়? আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম প্রভৃতি মৌল। মৃগেল মাছ জলের কোন স্তর থেকে খাদ্য সংগ্রহ করে? নিচের স্তর। লিটার তৈরি করার জন্য ঘরের মেঝেকে জীবাণুমুক্ত করতে কি ব্যবহার করে? চুন আর ব্লিচিং পাউডার। মুরগির একটি ব্রিডের উদাহরণ? আসিল। তারপর
প্রণোদিত প্রজননে মাছকে কোন গ্রন্থি নির্দেশে ইনজেকশন দেওয়া হয়? পিটুইটারি গ্রন্থি। মধুতে উপস্থিত শর্করাগুলো কী কী? গ্লুকোজ আর ফ্রুক্টোজ। এপিআর কি? মৌমাছি পালনে মৌমাছির থাকার জায়গাকে এপিআর বলে। চায়ের চারা গাছগুলোর গোড়ায় পাতা, খড় ইত্যাদি রাখা হয়, একে কী বলে? মালচিং। স্টক ও সিয়নের মধ্যে একটি পার্থক্য লেখো। মূলযুক্ত অনুন্নত উদ্ভিদ হলো স্টক এবং ডালপালাযুক্ত উন্নত জাতের উদ্ভিদ হলো চিয়ন। মধুকে পুষ্টিকর খাদ্য বলে বিবেচনা করা হয় কেন? মধুতে গ্লুকোজ ও ফ্রুক্টোজ থাকে বলে। সাইলো কি? ব্যাপক মাত্রায় শস্য সঞ্চয়ের জন্য ব্যবহৃত বায়ুহীন ঘরকে সাইলো বলে। দু একটি বাক্যে উত্তর দাও। এবার খরিফ ফসল কাকে বলে? কয়েকটি উদাহরণ দাও। সাধারণ বর্ষা শুরুতে যে ফসল চাষ শুরু হয় এবং বর্ষা শেষে ফসল তোলা হয় তাই খরিফ ফসল বলে। উদাহরণ: ধান, ভুট্টা, তুলো, চিনাবাদাম প্রভৃতি। রবি ফসল কাকে বলে? কয়েকটি উদাহরণ দাও। সাধারণ শীতের শুরুতে যে ফসলের চাষ শুরু হয় মার্চ এপ্রিল মাসে ফসল তোলা হয় তাই রবি ফসল বলে। গম, ছোলা, মটর, সরষে ইত্যাদি। তারপর ফসল উৎপাদনের জন্য একজন কৃষককে পর্যায়ক্রমে কী কী কাজ করতে হয়? পর্যায়ক্রমে যে কাজ করতে হয় তা হলো চাষের জমির মৃত্তিকা প্রস্তুতিকরণ, বীজ বোনা, সার প্রয়োগ, জলসেচ, আগাছা দমন, কীটনাশক প্রয়োগ, ফসল তোলা এবং ফসল সঞ্চয় করে রাখা। কেঁচোকে কৃষকের বন্ধু বলে কেন? কেঁচো মাটিকে আলগা করতে সাহায্য করে বলে। মাটিতে আলো বাতাস ঢুকতে পারে না, মাটির জৈব অংশ বাড়িতে সাহায্য করে না, তাই কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয়। কৃষিকাজে সার প্রয়োগের কারণ কি? একই জমিতে বারবার ফসল ফলানো ফলে মাটিতে থাকা উদ্ভিদের পুষ্টি উপাদানগুলো ফুরিয়ে আসে, তাই কৃষক জমিতে সার প্রয়োগ করতে হয়। জৈব সার কীভাবে তৈরি করা হয়? মৃত উদ্ভিদের আর প্রাণীদের বর্জ্য পচিয়ে জৈব সার করা। আগাছা কীভাবে ফসল বৃদ্ধি ব্যাহত হয়? চাষের জমিতে আগাছাগুলো চাষযোগ্য উদ্ভিদের বাসস্থান, জল, পুষ্টি, আলোয় ভাগ বসিয়ে ফসলের বৃদ্ধি ব্যাহত করে। কয়েকটি আগাছা নাশক রাসায়নিক সারের নাম লেখো। কয়েকটি আগাছা নাশক রাসায়নিক সার: 2,4-D ডেলোফান, পিক্লোকোরাম ইত্যাদি। চাষের জমির কয়েকটি সাধারণ আগাছার নাম লেখো। চাষের জমির কয়েকটি সাধারণ আগাছার নাম হলো ঘাস, পার্থেনিয়াম, অ্যামারান্থাস, চেনোপোডিয়াম ইত্যাদি। কয়েকটি ফসল ধ্বংসকারী প্রাণীর নাম লেখো। কয়েকটি ফসল ধ্বংসকারী প্রাণী হলো পঙ্গপাল, উই, গুবরে জাতীয় পোকা, ইঁদুর ইত্যাদি। শস্যাগারে নাইট্রোজেন গ্যাস চালনা করার কারণ কি? শস্যাগারে নাইট্রোজেন গ্যাস চালনা করার ফলে ফসল ধ্বংসকারী জীবেরা শস্যাগারের মধ্যে অক্সিজেন অভাব বাঁচতে পারে না। ধান কয় প্রকার ও কি? জাতিগত বৈশিষ্ট্যভিত্তিক ধান 3 প্রকার হয়, যেমন আউশ ও শরৎকালীন ধান বা শরৎকালীন ধান, আমন বা শীতকালীন ধান এবং বোরো বা গ্রীষ্মকালীন ধান। পশ্চিমবঙ্গে কোন কোন ধানের চাষ হয় এবং কখন তা করা হয়? পশ্চিমবঙ্গে আমন ধানের চাষ বেশি হয়, বর্ষাকালে তা চাষ করা হয়। ভারতে প্রাপ্ত উল্লেখযোগ্য কয়েকটি আমের নাম লেখো। ভারতে পাওয়া এরকম উল্লেখযোগ্য আম হলো হিমসাগর, বোম্বাই, ল্যাংড়া, গোলাপ খাস, তারপরে পেয়ারা ফুলি, ফজলি, চৌসা, দেশারি, তারপর আম্রপালি, আলফানসো, বেগমফুলি ইত্যাদি। তারপর কত রকম পদ্ধতিতে আম গাছের কলম করা হয়? বিভিন্ন পদ্ধতিতে আম গাছের কলম করা হয়, যেমন জোর কলম, ভিনিয়র কলম, চিপ কলম এবং আটির কলম। জোর কলম কাকে বলে? আটি থেকে তৈরি করা একটি গাছের স্টক সঙ্গে উন্নত জাতের আম গাছ শাখা শিয়র এর সঙ্গে জোর বেঁধে যে কলম করা হয় তাকে জোর কলম বলে। উন্নত জাতের আমকে কীভাবে সংরক্ষণ করা হয়? উন্নত আমকে পরিণত শক্ত সবুজ অবস্থায় তুলে ভালোভাবে প্যাকিং করে হিমঘরে যথাযথ উষ্ণতা ও আর্দ্রতায় বেশ কয়েক সপ্তাহ ভালোভাবে সংরক্ষণ করা যায়। ভারতের প্রধান চা উৎপাদনকারী রাজ্যগুলোর নাম হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা এবং আসাম। ভারতের বিখ্যাত কয়েকটি চায়ের নাম হচ্ছে দার্জিলিং, অসম এবং নীলগিরি চা। বীজ থেকে কিভাবে চা গাছের বংশবিস্তার করানো হয়? ভালো জাতের সুস্থ সবল ও সতেজ বীজ বালির উপরে রেখে অঙ্কুরোদ্গম ঘটানো হয় এবং সেগুলো নার্সারি বাগিচায় স্থানান্তর করা হয়। সমাজবদ্ধ জীব বলতে কি বুঝো? সমবিভাজন ভিত্তিতে যখন কোনো জীব গোষ্ঠী একত্রে উপনিবেশ স্থাপন করে বসবাস করে তখন তাদের সমাজবদ্ধ জীব। মানুষ, সিংহ এরা সমাজবদ্ধ জীব। ফিশারি বলতে কি বুঝো? মাছ এবং অন্যান্য অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন জলবাসী প্রাণীদের বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করাকে ফিশারি বলে। সংগ্রহভিত্তিক ক্যাপচার বা মাছ চাষ বলতে কি বোঝায়? সমুদ্র, নদী ইত্যাদি বিশাল জলাশয়ে মাছের প্রতিপালন করা যায় না, সেখান থেকে কেবল মাছ ধরার বিভিন্ন পদ্ধতি সংগ্রহিত ক্যাপচার মাছ চাষ বলে। মেজর বা মাইনর কাপ কাকে বলে? বড় আকারের কাপকে মেজর কাপ বলে, যেমন রুই, কাতলা, মৃগেল, কালোবর। অপরপক্ষে ছোট আকারের কাপকে মাইনর কাপ বলে, যেমন বাটা, সরপুঁটি ইত্যাদি। প্রাকৃতিক উপায়ে কীভাবে ডিম পোনা সংগ্রহ করা হয়? পোনা মাছ বর্ষাকালে নদী প্লাবিত এলাকায় ডিম ছাড়ে। মাছ চাষিরা মিহি জলের সাহায্যে নিষিক্ত ডিম ও ডিম পোনা সংগ্রহ করে। অন্তর্দেশীয় মাছ চাষ কাকে বলে? পুকুর, বিল, ভেরি, হ্রদ প্রভৃতি জলাশয় খাদ্য উপযোগী মাছের প্রতিপালন, সংগ্রহ, সংরক্ষণ ইত্যাদি সামগ্রিক প্রক্রিয়া অন্তর্দেশীয় মাছ চাষ বলে। এই রুই, কাতলা, ট্যাংরা ইত্যাদি মাছ চাষ করা হয়। অর্থনৈতিক উপযোগিতার ভিত্তিতে মুরগি কয়টি ভাগে ভাগ করা হয়? মুরগিকে 3টি ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে ডিম উৎপাদনকারী জাতি, তারপরে মাংস উৎপাদনকারী জাতি এবং উভয় গুণ সম্পন্ন। হালকা ও ভারী জাতের মুরগি বলতে কি বুঝো? উদাহরণ দাও। যেসব মুরগি ওজন 2 থেকে 3 কিলোগ্রামের মধ্যে থাকে তারা হলো হালকা জাতের মুরগি, উদাহরণ লেঘন। আর যেসব মুরগি ওজনও কিলোগ্রামের বেশি হয় তারা হলো ভারী জাতের মুরগি, উদাহরণ আসিল, ব্রাহ্মা, প্লাই, মাউথ, রক ইত্যাদি। সিটার ও নন সিটার মুরগি কাদের বলে? উদাহরণ দাও। যেসব মুরগি ডিমে তা দেয় তারা হলো সিটার মুরগি, উদাহরণ ব্রাহ্মা, কোচিন। আর যেসব মুরগি ডিমে তা দেয় না তা হলো নন সিটার মুরগি, উদাহরণ লেঘন। লিটার কি? বিসলি, কাঠের গুঁড়ো,
শুকনো পাতা, ধানের তুষ, তুলোবীজ ইত্যাদি দিয়ে মুরগি পালন ঘরের মেঝেতে সজ্জা তৈরি করা হয় তাকে লিটার বলে। ব্রয়লার কোন ধরনের মুরগির সমন্বয়ে তৈরি করা হয়? অধিক মাংস পাওয়ার জন্য কার্নিশ জাতের পুরুষ মুরগি সঙ্গে প্লাইমুথ জাতের স্ত্রী মুরগির মিলন ঘটিয়ে শঙ্কর জাতের ব্রয়লার মুরগি তৈরি করা হয়। ভালো বীজ ও খারাপ বীজ চেনার উপায় কি? বীজ বপনের আগে বীজগুলো জলে ফেললে দেখা যায় যে ভালো বীজ সুস্থ বীজগুলোর হওয়ার জন্য জলে ডুবে যায় এবং খারাপ বীজ নষ্ট হওয়ার জন্য বীজগুলো হালকা বলে জলে ভেসে থাকে। এভাবে ভালো এবং খারাপ বীজ চেনা যায়। বীজ বপনের জন্য যন্ত্র ব্যবহারের সুবিধা কি? যন্ত্রের সাহায্যে বীজ বপন করে সঠিক দূরত্ব গভীরতম বীজ বোনা সম্ভব। তাছাড়া বীজগুলো সবসময় মাটি দিয়ে ঢাকা পড়ে যায়, পাখিরাও বীজের নাগাল পায় না। এরপরে দীর্ঘবী উত্তরভিত্তিক প্রশ্ন, অজৈব সারের ব্যবহার সমস্যা কীরূপ? অজৈব সার অত্যাধিক অনিয়ন্ত্রিত ব্যবহার মাটিতে থাকা অপুকারী ব্যাকটেরিয়া কাজে বাধা সৃষ্টি করে, ফলে মাটির উর্বরতা বৃদ্ধি বা উৎপাদন ক্ষমতা কমে যায়। মাটির বৈশিষ্ট্য অনুযায়ী অজৈব সার ব্যবহার না করলে মাটির অম্লক্ষারের ভারসাম্য বজায় থাকে না। যেমন অ্যামোনিয়া সালফেট ব্যবহার করলে মাটির আম্লিক ভাব বেড়ে যায়, আবার সোডিয়াম নাইট্রেট ব্যবহার মাটির ক্ষারকও বেড়ে যায়, এর ফলে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়। তাছাড়া অজৈব সার অনেক সময় চাষের জমি থেকে নদী বা পুকুরের জলে মিশে দূষণ ঘটায়। জৈব সার অজৈব সারের থেকে ভালো কেন? জৈব সার অজৈব সারের চেয়ে ভালো কারণ জৈব সার মাটির জলধারণ ক্ষমতা বাড়ায়। জৈব সার ব্যবহার করলে মাটি রন্ধ্রযুক্ত হয়, ফলে মাটির মধ্যে দিয়ে বিভিন্ন গ্যাসের আদান প্রদান ভালো হয়। জৈব সার মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়াতে সাহায্য করে। জৈব সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে। শস্য আবর্তন করার কারণ কি? একই জমিতে ক্রমাগত একই উদ্ভিদে চাষ করলে মাটি থেকে নাইট্রোজেন যোগে ক্রমশ ফুরিয়ে যায়, তাই দুটো চাষের মাঝে একবার সিম্বগোত্রীয় উদ্ভিদের চাষ করা হয়। এদের মূল বাসা বাঁধে মৃতজীবীতে রাইজোজম নামে এক ধরনের ব্যাকটেরিয়া, যারা পরিবেশ থেকে নাইট্রোজেন গ্রহণ করে তা নাইট্রোজেন যোগে পরিণত হয়, যা সিম্বগোত্রীয় উদ্ভিদের ব্যবহারের পরে বাকিটা মাটিতে থেকে যায়। তাই সিম্ব উদ্ভিদের পরে ধান, গম, ভুট্টা জাতীয় ফসল চাষ করলে এরা মাটি থেকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যৌগ গ্রহণ করতে পারে। রাহাত পদ্ধতি কিভাবে জমিতে জলসেচ করা হয়? রাহাত পদ্ধতিতে একটি বড় কুয়ো আর চাকা ব্যবহার করা হয়। চাকার গায়ে অনেকগুলো বালতি লাগানো থাকে। পশু শক্তি কাজে লাগিয়ে ওই চাকা ঘুরিয়ে কুয়ো থেকে বালতিতে জল তোলা হয়, তারপর সেই জল চাষের জমিতে সেচ করা হয়ে থাকে। পেস্টের রাসায়নিক দমনে কীরূপ সমস্যা দেখা দেয়? রাসায়নিক দমনে পেস্টের দ্রুত মৃত্যু হলে নানা সমস্যা দেখা দেয়। অনেক সময় পেস্ট নির্দিষ্ট রাসায়নিক বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। অনেক সময় এই রাসায়নিক পদার্থ পুকুর, নদী ইত্যাদির জলে মিশিয়ে জল দূষণ বাড়ায়। রাসায়নিক পদার্থগুলো ফল ও সবজির মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করলে নানা সমস্যার সৃষ্টি করে। রাসায়নিক পদার্থ অনেক সময় উপকারী পতঙ্গে মেরে ফেলে। কীভাবে জৈবিক দমন পদ্ধতিতে পেস্টকে নিয়ন্ত্রণ করে? পরভুক ও পরজীবীদের মাধ্যমে ফসল ধ্বংসকারী পেস্টের নিয়ন্ত্রণ চেষ্টা করা হয়। কয়েক ধরনের মাকড়সা, বোলতা, গঙা ফড়িং এবং বেশ কিছু পাখি ফসলের পেস্টদের ধরে যায়। তাছাড়া কিছু ছত্রাক, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া ও ভাইরাস ফসলের পেস্টের দেহে পরজীবী বাস করে, তাদের সংখ্যা নিয়ন্ত্রণ রাখে। আমের গুণাগুণ আলোচনা করো। আঁশবিহীন ভালো জাতের আমের সুন্দর গন্ধযুক্ত শ্বাস থাকে। আম কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং ক্যালসিয়াম, ফসফরাস, তারপরে আয়রন ইত্যাদি খনিজ পদার্থ থাকে। প্রচুর পরিমাণে থাকে ভিটামিন এ, বি কমপ্লেক্স এবং সি। এছাড়া থাকে জল তত্ত্ব এবং বিটা ক্যারোটিন নামক ফাইটোকেমিক্যাল। জোর কলম তৈরির পদ্ধতিটি আলোচনা করো। জোর কলম তৈরির পদ্ধতি হলো একটি চারাগাছের সঙ্গে উন্নত জাতের আম গাছের একটি শাখা একসঙ্গে জোড়া লাগিয়ে সুতলি দড়ি দিয়ে বাধা বেঁধে দেওয়া হয়। জোড়া লাগা সম্পূর্ণ হলে নির্বাচিত আম গাছটি জোরের নিচের দিকের অংশ, চারাগাছের জোরের উপরের দিকের অংশ কেটে ফেলা হয়। জোর কলমের মাধ্যমে তৈরি হওয়া গাছটাকে কয়েকদিন ছায়া রেখে নার্সারিতে লাগানো হয়। তারপরে কি চায়ের গুটি গুণাগুণ আলোচনা করো। ওটি চায়ের গুণাগুণ হলো চায়ে ক্যাফিন থাকা। চা পান করলে শরীর উদ্দীপনা আসে। চায়ের ফ্লাভায়েড, টেনিন, ভিটামিন বি স্বাস্থ্যের পক্ষে ভালো। চায়ের পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। চায়ের প্যান্টিথেনিক অ্যাসিড, থিওফাইনাল, ভিটামিন কে ইত্যাদি স্নায়ুকে উদ্দীপিত করে এবং হৃৎপিণ্ডকে ভালো রাখে। চায়ে ফ্লুরাইড থাকায় দাঁতের ক্ষয়রোধ করে। চা চাষের জন্য কীভাবে জমি প্রস্তুত করা হয়? প্রথমে চা চাষের জমিতে থাকা সব উদ্ভিদ মূল শুদ্ধ উপড়ে ফেলা হয়। তারপর অন্তত 45 সেন্টিমিটার অবধি গভীরভাবে মাটি চাষ করা। এরপর গুয়াটে মালা ঘাস, সিন্টোনেলা ঘাস, কোটালেরিয়া, অন্যান্য কিছু উদ্ভিদের চাষ করা হয়। এই ধরনের উদ্ভিদের চাষ মাটির গঠন উন্নত করে এবং মাটিতে জৈব পদার্থের পরিমাণ বাড়ায়। তাছাড়া এইসব উদ্ভিদের উপস্থিতি মাটিতে থাকা বহু রোগ সৃষ্টিকারী জীবাণুদের মেরে ফেলতে সাহায্য করে। এইভাবে জমি প্রস্তুত হলে এই উদ্ভিদগুলোকে সরিয়ে দিয়ে চা গাছের জন্য রোপণ করা হয়। এরপরে মধু কীভাবে তৈরি করা হয়? শ্রমিক মৌমাছি ফুল থেকে মকরন্দ সংগ্রহ করে নিজেদের দেহের মধু তৈলতে জমা রাখে। মধু হলে মকরন্দ সঙ্গে লালারস মেশে, ফলে মকরন্দ শর্করার কিছু পরিবর্তন হয়। এরপরে শ্রমিক মৌমাছি মিশ্রণকে মৌচাকের মধু প্রকোষ্ঠে উগড়ে দেয়। ডানা দিয়ে ক্রমাগত বাতাস করতে থাকে। এর ফলে মিশ্রণ থেকে জল বাষ্পীভূত হয়, মিশ্রণে মধুতে পরিণত। আধুনিক পদ্ধতিতে মৌমাছি প্রতিপালন। আধুনিক পদ্ধতিতে মৌমাছি প্রতিপালনের জন্য কৃত্রিম মৌচাক তৈরি করা হয়, যার গঠন প্রকৃতির মৌচাকের অনুরূপ। অর্থাৎ এই মৌচাকে নিচের দিকে সন্তান পালন ও প্রকোষ্ঠ এবং উপরের দিকে মধু প্রকোষ্ঠ রাখা। একটি রানী মৌমাছি কতগুলো শ্রমিক মৌমাছি ধরে এনে
কৃত্রিম মৌচাক ছেড়ে দিলে কয়েকদিনের মধ্যে দেখা যায় আরও অনেক মৌমাছি মৌচাকে এসে জড়ো হয়েছে। এরপর মৌচাকে রানী মৌমাছি ডিম থেকে অনেক মৌমাছি সৃষ্টি হয়। কৃত্রিম উপায়ে মৌমাছি পালন করতে গেলে কাছাকাছি আম, জাম, লেবু, পেয়ারা, ধনে, সরষে, নিম ইত্যাদি গাছ থেকে দরকার, কারণ ওইসব গাছ থেকে মৌমাছিরা মকরন্দ সংগ্রহ করে। মধু তৈরি হলে কৃত্রিম মৌচাক থেকে বিশুদ্ধ মধু সংগ্রহ করার জন্য বিশেষ ধরনের মধু নিষ্কাশন যন্ত্র ব্যবহার করা হয়। এরপর প্রাকৃতিক উপায়ে ডিম পোনা সংগ্রহের অসুবিধা কী? প্রাকৃতিক উপায়ে কোনো নির্দিষ্ট প্রজাতির ডিম পোনা সংগ্রহ করা যায় না। এতে মৎস্যভোগ মাছ বা আম গাছের ডিম মিশিয়ে থাকে। সংগ্রহিত ডিমের পরিমাণও চাহিদার তুলনায় অনেক কম হয়। প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি কারণে ডিম সংগ্রহ করা কষ্টদায়ক। ডিম পোনা পরিবহনের সময় অনেক ডিম পোনা মরে যায়। এছাড়া পরিবহনজনিত ব্যয়ের জন্য মাছের দামও বেড়ে যায়। কৃত্রিম পদ্ধতি কীভাবে ডিম পোনা তৈরি করা হয়? কৃত্রিম পদ্ধতি ডিম পোনা তৈরির জন্য প্রথমে টাটকা সৎ মৃত পোনা মাছ থেকে পিটুইটারি গ্রন্থি সংগ্রহ করা হয়। এরপর পিটুইটারি নির্যাস তৈরি সেই জাতীয় একটি পরিণত স্ত্রী দুটি পুরুষকে মাছকে নির্যাস ইনজেক্ট করা হয়। এর ফলে তাদের জননগ্রন্থি উদ্দীপিত হয়, ফলে স্ত্রী মাছ ডিম ছাড়ে এবং পুরুষ মাছ বীর্য নিঃসরণ ঘটিয়ে ওই ডিমগুলোকে নিষিক্ত করে। এরূপ কৃত্রিমভাবে প্রজনন ঘটিয়ে কার্পের ডিম পোনা তৈরি করা হয়। দেশি কাপগুলো খাদ্য গ্রহণ রীতির উল্লেখ করো। দেশি কাপ বলতে রুই, কাতলা, মৃগেল, কালবোস মাছকে বোঝায়। কাতলা মাছ জলের উপরের স্তর থেকে প্লাঙ্কটন জাতীয় খাদ্য গ্রহণ করে, তাই এদের সারফেস ফিডার বলে। রুই মাছ শাকাশি জলের মধ্যস্তর থেকে খাদ্যরূপে গ্রহণ করে, তাই এদের কলাম ফিডার বলে। মৃগেল এবং কালবোস মাছ জলের নিচের স্তর থেকে পচা গলা প্রাণী কাদামাটি খায়, তাই এদের বটম ফিডার বলে। নিবিড় মিশ্র চাষ সুবিধা অসুবিধাগুলো কী কী? নিবিড় মিশ্র চাষের সুবিধা হলো সংশ্লিষ্ট মাছগুলো পুকুরে বিভিন্ন স্তর থেকে খাদ্য গ্রহণ করে। খাদ্যজনে এদের মধ্যে কোনো প্রতিযোগিতা দেখা যায় না এবং পুকুরের সকল খাদ্যস্তরে সুষ্ঠুভাবে ব্যবহৃত হয়। তাছাড়া এই চাষে কম সময়ে পর্যাপ্ত পরিমাণ মাছ উৎপন্ন হয়। অপরপক্ষে এই চাষের অসুবিধা হলো বড় আকারের পুকুরের সমস্যা। তাছাড়া দেশি মাছ অপেক্ষা বিদেশি মাছের বৃদ্ধি দ্রুত হয়, কিন্তু মাছগুলো বাজারজাত চাহিদা কম হয়, মাছের চাহিদার আর্থিক ক্ষতি হয়। ব্যাটার খাঁচায় মুরগি পালন পদ্ধতি ভালো করে তোমরা দেখবে। মুরগি পালনের জন্য ডিপ লিটার পদ্ধতি, এভাবে করে তোমাদের কিন্তু আরও অনেক প্রশ্ন আছে। মুরগির মাংস ডিমের পুষ্টিগুণ কীরূপ? ব্রয়লার মুরগির বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর পশ্চিমবঙ্গে চা পাতা তৈরির 3 ভাগে ভাগ করা হয়। কালো চা, সবুজ চা, উলং চা। কীরকম আবহাওয়া মাম চাষের উপযোগী? এরকম করে ধান বীজ শোধন পদ্ধতি, ফসল উৎপাদন, আগাছা কীভাবে তৈরি হয়? ছায়াতরু কী কারণে চা চাষের জন্য ভালো হয়? মৌমাছি কীভাবে মৌচাক তৈরি করে? মৌমাছিদের সমাজবদ্ধ জীব বলা হয় কেন? মৌমাছিদের জীবনচক্র চিত্রের সাহায্যে দেখাও। তারপরে চাষের সময় মাটিতে সার ব্যবহার করা হয় কেন? এভাবে করে তোমাদের বেশ কিছু প্রশ্ন আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি, এগুলি ভালো করে পড়বে। তারপর এখানে এমসিকিউ আছে, এমসিকিউগুলি সুন্দর করে তোমরা পড়বে। এই এমসিকিউ টোটালি আছে 50টা এমসিকিউ, সুন্দর করে কিন্তু পড়বে। আমি আসলে ভিডিওটা এমনিতে অনেক বেশ বড় হয়ে গেছে, তাই তোমাদের এমসিকিউগুলি আর পড়াচ্ছি না, তোমাদের শুধু দেখিয়ে নিয়ে যাচ্ছি। এরপরের প্রশ্ন হচ্ছে তোমাদের শূন্যস্থান পূরণ, শূন্য এবং সত্য মিথ্যা। এই যে দেখো, সত্য হলে টিক চিহ্ন, ভুল হলে ক্রস চিহ্ন, এভাবে তোমরা এগুলিও ভালো করে দেখবে। তারপরে আছে তোমাদের গিয়ে হলো শূন্যস্থান পূরণ। এই পর্যায়ক্রমে সব প্রশ্নগুলি তোমরা এক এক করে সুন্দর করে স্ক্রিনশট মেরে তারপরে তোমরা দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ সব।